মানুষ যেদিন থেকে জাহাজ বানিয়ে সমুদ্র পারাপার করতে শিখেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত অসংখ্যবার জাহাজডুবির ঘটনা ঘটে গেছে, যেগুলির অধিকাংশই হয়তো আমাদের এখনো অজানা। সমুদ্রে ঘটা সেই সমস্ত জাহাজডুবির ঘটনার মধ্যে টাইটানিকের দুর্ঘটনার কাহিনী আজ পর্যন্ত সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে আলোচিত আর সবচেয়ে আলোড়ন তোলা ঘটনা। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আজ থেকে 113 বছর আগে আরএমএস টাইটানিক নামক জাহাজটি আটলান্টিক মহাসাগরে কেন ডুবে গিয়েছিল, তাহলে আপনারা সবাই নিশ্চিতভাবে এর উত্তর দিতে পারবেন যে রাতের অন্ধকারে সমুদ্রের জলে ভাসমান একটি বিরাট আকারের হিমশৈলের সাথে টাইটানিকের ধাক্কা লাগে। এতে জলের তলায় থাকা টাইটানিকের বডিতে ফাটলের সৃষ্টি হয়, যা দিয়ে তীব্র গতিতে সমুদ্রের জল ভেতরে ঢুকতে থাকে। আর ধাক্কা লাগার মাত্র 2 ঘন্টা 40 মিনিট পরেই টাইটানিক আটলান্টিকের জলের তলায় তলিয়ে যায়। এই কাহিনী আপনাদের সবারই মোটামুটি ভাবে জানা। আপনারা এও জানেন যে সেই দুর্ভাগ্যজনক রাত্রে টাইটানিকে থাকা 2208 জন যাত্রীর মধ্যে প্রাণ বাঁচাতে পেরেছিলেন কেবলমাত্র 705 জন মানুষ, যারা লাইফ বোটে জায়গা পেয়েছিলেন। কিন্তু আজ যদি আপনাদের বলি যে এমন বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলির দিকে যদি সঠিক সময়ে নজর দেওয়া হতো, আর কিছু ভুল পদক্ষেপ এবং ভুল সিদ্ধান্ত যদি না নেওয়া হতো, তাহলে হয়তো ওই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেতে পারত, বা দুর্ঘটনা ঘটলেও যাত্রীদের প্রাণ হয়তো বাঁচানো যেতে পারত। বিশেষজ্ঞরা বলেন টাইটানিকের চরম পরিণতির বীজ তার জন্মলগ্নেই প্রথিত হয়েছিল। পাশাপাশি সেই মর্মান্তিক ট্র্যাজেডির পেছনে প্রকৃতিরও যথেষ্ট হাত ছিল। আজকের পর্বে আমরা আলোচনা করব সেই সমস্ত বিষয়ের ওপর, সেই সমস্ত কাকতালীয় ঘটনার ওপর, আর সেই সমস্ত কোট আনকোট ভুল সিদ্ধান্তের ওপর, যেগুলি একসাথে মিলে টাইটানিক আর তার যাত্রীদেরকে সেই মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। 1907 সালে একটি ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন তৎকালীন সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা পরপর 3টি জাহাজ তৈরি করবে, যাদেরকে বলা হয় সিস্টার শিপস, আর সেগুলির প্রতিটি হবে তার আগেরটির চেয়ে আকারে বড়। সেই 3টি জাহাজের নাম ছিল অলিম্পিক, টাইটানিক এবং জাইগ্যান্টিক। অবশ্য টাইটানিক দুর্ঘটনাগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার পর জাইগ্যান্টিকের নাম পাল্টে দেওয়া হয়, রাখা হয় ব্রিটানিক। এই 3টি জাহাজ নির্মাণেরই দায়িত্ব দেওয়া হয় বেলফাস্টে অবস্থিত হারল্যান্ড অ্যান্ড উলফ শিপ বিল্ডিং কোম্পানিকে। এই কোম্পানি তাদের বেলফাস্ট শিপইয়ার্ডে প্রথম 2টি জাহাজ অর্থাৎ অলিম্পিক এবং টাইটানিকের নির্মাণ কার্য প্রায় একই সাথে শুরু করে। 1910 সালে অলিম্পিকের নির্মাণ কার্য শেষ হয়, যা ছিল তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। তবে এর 7 মাস পরে 1911 সালের মে মাসে যখন টাইটানিকের নির্মাণ কার্য শেষ হয়, তখন অলিম্পিকের পরিবর্তে টাইটানিক হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। অবশ্য টাইটানিক যে শুধুমাত্র সবচেয়ে বড় জাহাজই ছিল তা নয়, টাইটানিক ছিল তৎকালীন বিশ্বের মনুষ্য নির্মিত এক জায়গা থেকে অপর জায়গায় যাতায়াত করতে পারা সবচেয়ে বড় বস্তু। টাইটানিকের আকার ছিল লম্বায় 900 ফুট, উচ্চতা ছিল 175 ফুট, আর ওজন ছিল 46,000 টন, যা নির্মাণ করতে খরচ পড়েছিল তৎকালীন অর্থমূল্যে 1.5 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ বর্তমানের হিসেবে প্রায় 3,500 কোটি টাকা। কিন্তু আয়রনি দেখুন, এহেন ব্যয়বহুল আর বিরাট আকারের জাহাজ দীর্ঘ 3 বছর ধরে যখন তৈরি হচ্ছিল, সেই জন্মলগ্নের সময়কালে তার সেদিনের সেই চরম দুর্ভাগ্যের বীজ প্রথিত হয়েছিল। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে টাইটানিকের সাথে যে বিরাট আকারের আইসবার্গ অর্থাৎ হিমশৈলের ধাক্কা লেগেছিল, বিশেষজ্ঞদের মতে সেই আইসবার্গটির জন্ম হয়েছিল ঠিক সেই সময়ে যখন হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানির শিপইয়ার্ডে টাইটানিক নির্মিত হচ্ছিল। তারপর সমুদ্রের জলের স্রোত তাকে ঠিক সেই জায়গাটিতেই ভাসিয়ে নিয়ে এসে ফেলে যেখান দিয়ে টাইটানিক যাচ্ছিল।
অবশ্য এটা সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাপার, এতে কারো কিছু করার ছিল না। কিন্তু যেখানে করার ছিল সেখানে এমন কিছু খামতি আর ত্রুটি রয়ে গিয়েছিল যার কারণে সেদিনের সেই দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছিল। টাইটানিকের হাল অর্থাৎ মেন বডি তৈরি হয়েছিল বিরাট আকারের লোহার তৈরি স্ট্রাকচারের ওপর 1 থেকে 1.5 ইঞ্চি পুরু স্টিলের প্লেট একটার উপর আরেকটা বসিয়ে রিবেট দিয়ে জুড়ে জুড়ে। টাইটানিকের নির্মাণে 30 লক্ষেরও বেশি রিবেট লেগেছিল, যেগুলির মধ্যে কিছুগুলি ছিল স্টিলের তৈরি আর কিছুগুলি রট আয়রনের তৈরি। এই রিবেটগুলি হাইড্রোলিক প্রেস মেশিনের সাহায্যে লাগানো হতো, তবে এই মেশিনকে এদিক ওদিক বাঁকিয়ে ব্যবহার করা যেত না। ফলে টাইটানিকের স্ট্রেট সেকশনেই কেবলমাত্র এই হাইড্রোলিক প্রেস মেশিনের সাহায্যে রিবেটগুলি লাগানোর কাজ করা হয়েছিল। বাকি যে অংশটা কার্ভড সেকশন, সেখানে এই মেশিনের ব্যবহার করা যেত না। সে সমস্ত অংশে বড় বড় হাতুড়ির সাহায্যে ঠুকে ঠুকে রিবেট বসানোর কাজ করা হয়েছিল। তবে স্টিলের তৈরি রিবেট হাতুড়ি দিয়ে ঠুকে বসানো খুব মুশকিল, তাই সেখানে স্টিলের পরিবর্তে রট আয়রনের তৈরি রিবেট ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ টাইটানিকের বডির ডান দিক এবং বাম দিকের কার্ভড অংশে রট আয়রনের রিবেট ব্যবহৃত হয়েছিল। আর এখানেই থেকে গিয়েছিল মারাত্মক গাফিলতি। এমনিতে রট আয়রন যথেষ্ট শক্ত হলেও স্টিলের তুলনায় তার ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা অনেক কম। ফলে জোরালো চাপ পড়লে এইসব রট আয়রনের তৈরি রিবেট ভেঙে যাবে, যেখানে স্টিলের তৈরি রিবেট বেঁকে গেলেও সহজে ভাঙবে না। এ বাদেও বিশেষজ্ঞরা সেই রট আয়রনের রিবেটগুলির আরেকটি খামতি খুঁজে পেয়েছেন। অত্যধিক ঠান্ডা পরিবেশে তুলনামূলক কম আঘাতেও সেই রিবেটগুলি চট করে ভেঙে যায়। এবার এই ব্যাপারটা একটা জাহাজের স্ট্রেংথের পক্ষে খুবই ক্রুশিয়াল, কারণ রিবেট হচ্ছে সেই জিনিস যা কাঠামোর সাথে স্টিলের প্লেটগুলিকে ধরে রাখবে। যেমন ধরুন, দুটো কাপড়কে যদি একসাথে সেলাই করা হয় আর সেলাইয়ের সুতো যদি শক্তপোক্ত না হয়, তাহলে সেই কাপড় দুটি যতই শক্তপোক্ত হোক না কেন, টান পড়লেই সেলাই ছিঁড়ে যাবে। ঠিক সেরকমই হচ্ছে রিবেট। আর নর্থ আটলান্টিকে যেখানে টাইটানিকের সাথে হিমশৈলের ধাক্কা লেগেছিল, সেই স্থানে জলের তাপমাত্রা ছিল হিমাঙ্কের বেশ খানিকটা নিচে। ফলে এরকম প্রচন্ড ঠান্ডা পরিবেশে রট আয়রনের সেই রিবেটগুলির স্ট্রেংথ নিশ্চিতভাবে খানিকটা কমে গিয়েছিল। এবার এই ব্যাপারটি সেদিনের সেই দুর্ঘটনার পেছনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছিল। কিভাবে তা ক্রমে ক্রমে জানতে পারবেন। এ বাদেও টাইটানিকের স্ট্রাকচারে আরেকটি এমন বৈশিষ্ট্য ছিল যা একদিকে যেরকম জাহাজটিকে আনসিঙ্কেবল খেতাবের অধিকারী করে তুলেছিল, ঠিক সেরকমই তার একটি বিশেষ ত্রুটির কারণে সেই দুর্ঘটনাতে টাইটানিক সার্ভাইভ করতে পারেন। টাইটানিকের সমগ্র হাল অর্থাৎ মেন বডি 16টি ওয়াটার টাইট কম্পার্টমেন্টে বিভক্ত ছিল। এরকম ডিজাইনের পেছনে উদ্দেশ্য ছিল যে যদি কোনোভাবে টাইটানিকের ভেতরে জল ঢুকতে থাকে, তাহলে সেই জল পুরো জাহাজে ছড়িয়ে না পড়ে যাতে সেই সমস্ত ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলিতেই আবদ্ধ থাকে, যার ফলে জাহাজের বাকি অংশ এবং বিশেষত ইঞ্জিন আর বয়লারগুলি জলের থেকে সুরক্ষিত থাকবে। যাতায়াতের জন্য প্রতিটি কম্পার্টমেন্টে দরজা থাকত, তবে ইমার্জেন্সির সময়ে সেই দরজাগুলি লিভারের সাহায্যে ওয়াটার টাইট ভাবে বন্ধ করে দেওয়া যেত। টাইটানিকের ডিজাইন এমন ভাবে করা হয়েছিল যে 16টির মধ্যে যে কোনো 2টি কম্পার্টমেন্ট জলে ভরে গেলেও টাইটানিক জলের ওপরে ভেসে থাকতে পারবে। এমনকি সামনের দিকের 4টি কম্পার্টমেন্ট বা পেছনের দিকের 3টি কম্পার্টমেন্ট জলে পুরোপুরি ভরে গেলেও টাইটানিক সার্ভাইভ করতে পারবে। এদিকে টাইটানিকের হাল ছিল ডাবল বটম হাল, অর্থাৎ টাইটানিকের নিচের অংশ ইস্পাতের পরপর 2টি স্তর দিয়ে তৈরি করা হয়েছিল, যাতে তার কাঠামো যথেষ্ট মজবুত হয়। এর নির্মাতারা মনে করেছিলেন যে এতে থাকা ডাবল বটম হালের জন্য জোরালো ধাক্কাতেও টাইটানিকের সেরকম ক্ষতি হবে না, আর ক্ষতি হলেও জাহাজের ভেতরে জল ঢুকলেও ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলির কারণে টাইটানিক কখনোই ডুববে না। আর এজন্যই টাইটানিককে আনসিঙ্কেবল জাহাজের তকমা দেওয়া হয়েছিল। কিন্তু এতে একটা বড় সমস্যা ছিল, এই কম্পার্টমেন্টগুলির ওপরের দিকটা অর্থাৎ সিলিং ওয়াটার টাইট ছিল না। কম্পার্টমেন্টগুলির দেওয়াল, যাকে বলা হয় বাল্কহেডস, সেগুলির ওপরের দিকটা ছিল খোলা, যদিও সেই বাল্কহেডসগুলির উচ্চতা অনেকটাই বেশি রাখা হয়েছিল। প্রতিটির উচ্চতা ছিল মোটামুটি ভাবে 30 থেকে 40 ফুট,
আর জাহাজের ওয়াটার লেভেল অর্থাৎ জাহাজ সমুদ্রে চলার সময় তার শরীরের যতটা উচ্চতা পর্যন্ত জলস্তর থাকে সেই ওয়াটার লেভেল থেকে এই বাল্কহেডসগুলির উচ্চতা ছিল আরো প্রায় 5 থেকে 8 ফুট বেশি। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট হলো এই যে সেই কম্পার্টমেন্টগুলির ওপরের দিকটা সিল করা ছিল না, যেটি থাকলে সেদিনের সেই ঘটনার পরিণতি অন্যরকম হতে পারত। আর এই ত্রুটি সেই দুর্ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 1911 মে মাসে টাইটানিকের মেন বডির নির্মাণ কার্য শেষ হলেও তাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগানো এবং ডেকোরেশনের কাজকর্মের জন্য আরো বেশ কয়েক মাস সময় লেগে যায়। তারই মাঝে 1911 সেপ্টেম্বরে টাইটানিকের সিস্টার শিপ অলিম্পিক আরেকটি জাহাজের সাথে ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে রিপেয়ারিং এর জন্য বেলফাস্টের শিপইয়ার্ডে আসে। সেই রিপেয়ারিং এর কাজ শেষ করে তারপর টাইটানিককে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে বেশ কিছুটা দেরি হয়ে যায়। ততদিনে 1911 সাল শেষ হয়ে 1912 সালের এপ্রিল মাস চলে এসেছে। বছরের এই সময়টাতে আটলান্টিক মহাসাগরে আইসবার্গ বা হিমশৈলের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ কাকতালীয়ভাবে টাইটানিক এমন একটা সময়ে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করতে চলেছে যে সময়টাতে এমনিতেই সমুদ্রে আইসবার্গ বেশি থাকে। যাই হোক, ইতিমধ্যেই টাইটানিকের যাত্রাপথ ঠিক করে ফেলা হয়েছিল। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে ফ্রান্সের চেরবার্গ হয়ে টাইটানিক প্রথমে যাবে আয়ারল্যান্ডের কুইন্সটাউন, তারপর সেখান থেকে সোজা যাবে নিউ ইয়র্ক। যাত্রার জন্য দিন নির্ধারিত হয়েছিল 1912 সালের 10 এপ্রিল। জাহাজের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছিলেন হোয়াইট স্টার লাইনের সবচেয়ে অভিজ্ঞ ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। তবে যাত্রা শুরুর পূর্বে তিনি টাইটানিকের কয়েকজন ক্রুয়ের পদের রদবদল করেন। তিনি চিফ অফিসার হিসেবে নিযুক্ত করেন হেনরি ওয়াইল্ডকে, যিনি আরএমএস অলিম্পিকের চিফ অফিসার ছিলেন, যার ফলে আগে থেকে যিনি এই পদের জন্য নির্বাচিত হয়েছিলেন উইলিয়াম মার্ডক, তিনি লোয়ার পজিশনে চলে যান। তিনি হন টাইটানিকের ফার্স্ট অফিসার, আর সেকেন্ড অফিসার হন উইলিয়াম লাইটোলার। এতে যিনি আগে থেকে সেকেন্ড অফিসার পদে নির্বাচিত হয়েছিলেন ডেভিড ব্লেয়ার, তিনি বাদ পড়ে যান। কিন্তু এতেই এমন একটা গন্ডগোল হয়ে যায় যার সাথে টাইটানিকের সেদিনের সেই দুর্ঘটনার সরাসরি যোগাযোগ ছিল। আসলে ডেভিড ব্লেয়ার যখন নিজের জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে টাইটানিক থেকে নেমে যান, তখন তিনি ভুলবশত একটি ড্রয়ারের চাবি পকেটে নিয়েই নেমে যান। আর ওই ড্রয়ারেই রাখা ছিল বাইনোকুলার, যেটি জাহাজের সামনের দিকের প্রধান মাস্তুলের ক্রোজ নেস্টে থাকা লুকআউটস বা নজরদারদের কাছে অতি প্রয়োজনীয় একটি সরঞ্জাম। কারণ জাহাজের সামনে কোনো আইসবার্গ রয়েছে কিনা বা উল্টো দিক থেকে অপর কোনো জাহাজ আসছে কিনা তা দেখার জন্য বাইনোকুলারের প্রয়োজন পড়ে। আর ব্লেয়ার অতি গুরুত্বপূর্ণ সেই সরঞ্জামটিরই ড্রয়ারের চাবি পকেটে নিয়ে নেমে গিয়েছিলেন, যা আর মাত্র কয়েকদিন পরেই মারাত্মক ভুল রূপে দেখা দেয়। নির্ধারিত দিনে অর্থাৎ 1912 সালের 10 এপ্রিল বেলা 12টার দিকে সাউদাম্পটন বন্দর থেকে আরএমএস টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করে। প্রথমে চেরবার্গ হয়ে টাইটানিক কুইন্সটাউনে পৌঁছয় পরের দিন বেলা 11:30 নাগাদ। সেখান থেকে 123 জন যাত্রী তুলে দুপুর 1:30 নাগাদ নর্থ আটলান্টিক ওশান ধরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। টাইটানিকে তখন সব মিলিয়ে ছিলেন মোট 2208 জন যাত্রী, যার মধ্যে 908 জন ছিলেন জাহাজের ক্রু এবং অফিসার, আর বাকি 1300 জন ছিলেন প্যাসেঞ্জার। আবহাওয়া মোটামুটি ভালো থাকায় ক্যাপ্টেন স্মিথ 19 নট গতিবেগে অর্থাৎ প্রায় 35 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে টাইটানিককে চালনা করছিলেন। দুর্ঘটনার দিন অর্থাৎ 14 তারিখ সকাল থেকেই টাইটানিক আইস ওয়ার্নিং পেতে শুরু করে। সে সময় এখনের মতো স্যাটেলাইটের মাধ্যমে আগাম নজর রাখার ব্যবস্থা ছিল না, তাই সমুদ্র পথে চলাচলকারী প্রতিটি জাহাজ কোথাও কোনো আইসবার্গ দেখতে পেলে তার আশেপাশের জাহাজগুলিকে রেডিওর মাধ্যমে প্রপার লোকেশন সহ তার উপস্থিতির খবর জানিয়ে দিত। আগেই বলেছি, বছরের এই সময়টাতে আটলান্টিকে আইসবার্গের পরিমাণ বেড়ে যায়। তাই আইস ওয়ার্নিং পাওয়ার পর ক্যাপ্টেন স্মিথ সতর্কতা হিসেবে নিউ ইয়র্ক যাওয়ার নর্দার্ন রুট ছেড়ে সাউদার্ন রুট ধরে টাইটানিককে এগিয়ে নিয়ে যেতে থাকলেন। কারণ যদিও নর্দার্ন রুট নিউ ইয়র্ক যাওয়ার শর্ট রুট, কিন্তু সেই রুট প্রচন্ড ঠান্ডা ল্যাব্রাডর কারেন্ট ধরে যায়, যেখানে বড় আকারের আইসবার্গ প্রায় ভেসে বেড়ায়। অপরদিকে সাউদার্ন রুট উষ্ণ গালফ স্ট্রিমের পাশ দিয়ে যায়,
যেখানে জলের উষ্ণতা হয়ে যায় 18 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। তাই সাউদার্ন রুট ধরে গেলে জলের অধিক তাপমাত্রার জন্য ভেসে বেড়ানো আইসবার্গগুলি গলে যাওয়ার কারণে জাহাজ চলাচলের জন্য সেই পথ অধিক নিরাপদ। ক্যাপ্টেন স্মিথ সেই পথ ধরেই জাহাজ চালাতে থাকলেন, কিন্তু গতিবেগ কমালেন না, বরং আবহাওয়া শান্ত থাকার জন্য গতিবেগ আরো খানিকটা বাড়িয়ে দিলেন। তবে বেলা বাড়ার সাথে সাথে আরো কয়েকটি আইস ওয়ার্নিং টাইটানিকে থাকা মার্কনি ওয়্যারলেস রেডিওর মাধ্যমে এসে পৌঁছয়। রেডিও অপারেটররা সেই মেসেজ ক্যাপ্টেনকে পৌঁছে দেন। ক্যাপ্টেন স্মিথ সেই মেসেজ দেখান টাইটানিকে উপস্থিত হোয়াইট স্টার লাইনের ম্যানেজিং ডিরেক্টর জে ব্রুস ইসমেকে। ইসমে অবশ্য চাইছিলেন না যে টাইটানিক তার এই প্রথম সমুদ্র যাত্রাতে নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে নিউ ইয়র্কে পৌঁছক। তাই ঠিক করা হলো যে টাইটানিক যেরকম গতিবেগে চলছে সেরকমই চলতে থাকুক, তবে তার গতিপথ পাল্টে আরো বেশ খানিকটা দক্ষিণ ঘেঁষে চালনা করা হবে। অর্থাৎ তাদের ভাবনা অনুযায়ী টাইটানিক সাউদার্ন রুট ধরে উষ্ণ গালফ স্ট্রিমের দিকে আরো বেশ খানিকটা ঘেঁষে চলতে থাকুক। তাহলে তার গতিপথে ছোটখাটো আইসবার্গ পড়লেও সেরকম বড় আকারের কোনো আইসবার্গের মুখোমুখি হওয়ার সম্ভাবনা যথেষ্ট কমে যাবে। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে প্রকৃতি সে বছরের আবহাওয়াকে বেশ খানিকটা পাল্টে দিয়েছিল। সে বছর শীতল ল্যাব্রাডর কারেন্ট বেশ খানিকটা দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হচ্ছিল, যার ফলে গালফ স্ট্রিম আরো অনেকটা দক্ষিণে সরে গিয়েছিল। তাই যে সাউদার্ন রুট ধরে টাইটানিক এগোচ্ছিল তা আসলে ল্যাব্রাডর কারেন্টের শীতল জলের ওপর দিয়েই এগোচ্ছিল। ফলে স্বাভাবিকভাবেই সেই পথে বড় বড় আকারের আইসবার্গের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছিল। আর তাই ক্যাপ্টেন স্মিথ এবং হোয়াইট স্টার লাইনের ম্যানেজিং ডিরেক্টর ইসমের এই গতিবেগ না কমিয়ে রুট পরিবর্তনের সিদ্ধান্ত মাত্র কয়েক ঘন্টা পরেই মারাত্মক পরিণতি ডেকে আনে। কারণ যে বিরাট আকারের আইসবার্গের সাথে টাইটানিকের ধাক্কা লেগেছিল, গবেষকরা পরে পর্যালোচনা করে দেখেছেন যে সেই আইসবার্গটি তখন যে স্থানে অবস্থান করছিল এই রুট পরিবর্তনের জন্য টাইটানিক একেবারে সোজাসুজি ঠিক তার সামনে গিয়ে পড়ে, তাও আবার রাতের একেবারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। টাইটানিক সে সময় 22 নট অর্থাৎ ঘন্টায় প্রায় 41 কিলোমিটার বেগে চলছিল, যা তার টপ স্পিড 24 নট থেকে মাত্র 2 নট কম ছিল। অবশ্য সেদিন দুপুর থেকে রাত পর্যন্ত ওয়্যারলেস রেডিওর মাধ্যমে টাইটানিক আরো বেশ কয়েকবার আইস ওয়ার্নিং পেয়েছিল, কিন্তু সেই ওয়ার্নিং মেসেজগুলি ক্যাপ্টেন স্মিথের হাতে গিয়ে পৌঁছয়নি। কেন এবার তা বলি। টাইটানিকে দুজন রেডিও অপারেটর ছিলেন, জ্যাক ফিলিপস এবং হ্যারল্ড ব্রাইড, যারা ওয়্যারলেস রেডিওর মাধ্যমে মর্স কোড মেসেজ সেন্ড এবং রিসিভ করতেন। তারা অবশ্য টাইটানিকের ক্রু ছিলেন না, তাদেরকে নিয়োগ করেছিল মার্কনি ওয়্যারলেস টেলিগ্রাফ কোম্পানি। তখনকার সময়ে সমুদ্র পারাপারকারী প্রতিটি প্যাসেঞ্জার জাহাজে মার্কনি রেডিও সেট থাকত, আর প্রশিক্ষিত রেডিও অপারেটররা ওয়্যারলেস রেডিওর সিগন্যাল হিসেবে আসা মেসেজগুলিকে হেডসেটে শুনে ডিকোড করার কাজ করতেন। অপরদিকে মেসেজ পাঠাতে হলে টেলিগ্রাফ কি টিপে মর্স কোডের সাহায্যে ওয়্যারলেস মারফত তারা সেই মেসেজ পাঠাতেন। টাইটানিকে দুজন রেডিও অপারেটর পালা করে এই কাজ করতেন। তাদের প্রাথমিক দায়িত্ব ছিল জাহাজে থাকা যাত্রীদের মেসেজ নিকটবর্তী কোনো পোর্টে থাকা রিলে স্টেশনে প্রেরণ করা এবং সেখান থেকে পাঠানো মেসেজ গ্রহণ করা। আর ওয়েদার রিপোর্ট বা আইস ওয়ার্নিং সংক্রান্ত মেসেজ আদান প্রদান করা ছিল তাদের সেকেন্ডারি কাজ। এদিকে কাকতালীয়ভাবে 14 এপ্রিল বিকেলের দিকে তাদের মার্কনি রেডিও সেটটিতে কিছু গন্ডগোল দেখা দিয়েছিল। জুনিয়র রেডিও অপারেটর হ্যারল্ড ব্রাইড সেটি মেরামত করে ফেললেও যাত্রীদের মেসেজ আদান প্রদান করার অনেকখানি কাজ জমে গিয়েছিল সেদিন। ব্রাইড সেগুলি সময়ে শেষ করার জন্য একটানা কাজ করে যাচ্ছিলেন, আর সিনিয়র অপারেটর জ্যাক ফিলিপস তখন রেস্ট নিচ্ছিলেন। এরকম সময়ে আশেপাশে থাকা বিভিন্ন জাহাজ থেকে কয়েকটা আইস ওয়ার্নিং আসে, কিন্তু নিজের কাজে ব্যস্ত থাকার কারণে ব্রাইড সেদিকে খুব একটা মনোযোগ দেননি। তারপর যাত্রীদের মেসেজ পাঠানোর কাজ শেষ করে সন্ধ্যের দিকে ব্রাইড আইস ওয়ার্নিং এর মেসেজ নিয়ে জাহাজের ব্রিজে যান। ব্রিজ অর্থাৎ জাহাজের কমান্ড সেন্টার, যেখান থেকে জাহাজকে অপারেট করা হয়, কিন্তু সেখানে তখন ক্যাপ্টেন স্মিথ ছিলেন না। টাইটানিকের দুর্ঘটনার পর যখন তা নিয়ে তদন্ত হয়, তখন এই দুর্ঘটনা থেকে যারা যারা বেঁচে গিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্রাইড সেই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন,
আর জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান যে ওই দিন ক্যাপ্টেনকে ব্রিজে না পেয়ে তিনি সেই আইস ওয়ার্নিং মেসেজ লেখা কাগজটি সেখানে থাকা অপর এক অফিসারের হাতে দিয়ে আসেন এবং বলে আসেন যে সেটি যেন ক্যাপ্টেনকে দেখানো হয়। কিন্তু দুর্ঘটনায় ক্যাপ্টেন স্মিথ সহ অনেক অফিসারের মৃত্যু ঘটায় সেই কাগজটি সত্যি সত্যি ক্যাপ্টেনের হাতে গিয়ে পৌঁছেছিল কিনা তা জানার আর কোনো উপায় নেই। যাই হোক, সেদিন সন্ধ্যের দিক থেকে আবহাওয়া অত্যন্ত শান্ত হয়ে গিয়েছিল, যার ফলে রাতের অন্ধকার নামার পরেও টাইটানিক সেই 22 নট গতিবেগেই চলছিল। কিন্তু সন্ধে 7:30টার সময় টাইটানিকের প্রায় কাছাকাছি থাকা একটি জাহাজ এসএস ক্যালিফোর্নিয়ান 3টি বড় আইসবার্গ দেখতে পাওয়ার কথা টাইটানিককে জানায়। রাত 9:40 নাগাদ আরেকটি জাহাজও বেশ কয়েকটি বড় আইসবার্গ আর জলের ওপরে ভাসমান বরফের স্তর সংক্রান্ত সতর্কবার্তা টাইটানিকের রেডিও মারফত পাঠায়। কিন্তু সেই দুটি অতি গুরুত্বপূর্ণ মেসেজও ক্যাপ্টেন স্মিথের হাতে গিয়ে পৌঁছয়নি। এই সতর্কবার্তাগুলি যদি ক্যাপ্টেন স্মিথের কাছে গিয়ে পৌঁছতো তাহলে আশা করা যায় যে হয়তো তিনি টাইটানিকের গতিবেগ কমিয়ে দিতেন, আর গতিবেগ কম থাকলে হয়তো সেই দুর্ঘটনা এতটা ভয়াবহভাবে ঘটত না। এরপর আরো একটি মারাত্মক গাফিলতি ঘটে। তখন ওয়্যারলেস টেবিলে বসে কাজ করছিলেন রেডিও অপারেটর জ্যাক ফিলিপস। যখন তিনি নিউ ফাউন্ডল্যান্ডের কেপ রেসে থাকা রিলে স্টেশনে মেসেজ ট্রান্সমিট করছিলেন সে সময় রাত প্রায় 10:30 নাগাদ এসএস ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর সিরিল ইভান্স একটি মেসেজ পাঠান। তাতে তিনি জানিয়েছিলেন যে তাদের জাহাজের চারপাশে বড় বড় বরফের স্তর থাকায় সে রাত্রের জন্য এসএস ক্যালিফোর্নিয়ান সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে, পরে সকালের আলো ফুটলে তারা আবার যাত্রা করবে। কিন্তু ইভান্সের পাঠানো এই মেসেজটির গুরুত্ব ফিলিপস তখন অনুধাবনী করতে পারেননি। এমনিতেও সকাল থেকে বিভিন্ন জাহাজ মারফত বারবার তাঁরা এ ধরনের আইসবার্গ এবং ফিল্ড আইস দেখতে পাওয়ার মেসেজ পাচ্ছিলেন, তাই নতুন করে এই খবরটি ফিলিপসের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হলো না। তারপর আবার এসএস ক্যালিফোর্নিয়ান টাইটানিকের খুবই কাছাকাছি থাকার কারণে তাদের পাওয়ারফুল রেডিও সিগন্যাল জ্যাক ফিলিপসের কানে লাগানো হেডসেটের ভেতর দিয়ে এত জোরে শোনা যেতে থাকে যে কেপ রেস থেকে আসা সিগন্যাল তিনি প্রায় শুনতেই পাচ্ছিলেন না। বিরক্ত হয়ে তিনি মাঝপথে সিরিল ইভান্সকে থামিয়ে দিয়ে জবাব লিখলেন, শাট আপ, স্টপ ট্রান্সমিটিং, আই এম ওয়ার্কিং উইথ কেপ রেস। এই বলে তিনি পুনরায় যাত্রীদের মেসেজ রিসিভ এবং ট্রান্সমিট করতে শুরু করেন। কিন্তু ক্যাপ্টেনকে ক্যালিফোর্নিয়ানের দাঁড়িয়ে যাওয়ার এই খবরটা তিনি জানালেন না, যেটা জানানো উচিত ছিল। অপরদিকে সিরিল ইভান্স আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর নিজেদের রেডিও সেটটি বন্ধ করে ঘুমোতে চলে যান। এসএস ক্যালিফোর্নিয়ান ছিল একটি ছোট জাহাজ, তাই সেখানে একজন রেডিও অপারেটরই ছিলেন, আর যেহেতু সেটি সে রাতের জন্য থেমে গিয়েছিল তাই তাদের অপারেটরও রেডিও সেটটি বন্ধ করে ঘুমোতে চলে গিয়েছিলেন। আর এই ব্যাপারটা মাত্র কিছু সময় পরেই টাইটানিকের জন্য মারাত্মক হয়ে উঠেছিল। সিরিল ইভান্স রেডিও সেট বন্ধ করে দেওয়ার মাত্র 10 মিনিট পরেই টাইটানিকের সাথে আইসবার্গের ধাক্কা লাগে। দুর্ভাগ্যবশত টাইটানিক যখন বারবার রেডিওর মাধ্যমে এসওএস সিগন্যাল পাঠাচ্ছিল তখন রেডিও সেট বন্ধ থাকার কারণে এসএস ক্যালিফোর্নিয়ান তার খুব কাছে থাকা সত্ত্বেও সেসব কিছুই জানতে পারেনি, যার ফলে তারা সাহায্যের জন্য এগিয়েও আসেনি। ঘড়িতে রাত তখন 11:30। ব্রিজে ক্যাপ্টেন স্মিথ সে রাতের জন্য জাহাজের কমান্ড তুলে দিয়েছিলেন উইলিয়াম মার্ডকের হাতে। ততক্ষণে সেই আইসবার্গটি টাইটানিকের থেকে আর মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে, আর তার অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত থাকা টাইটানিক 41 কিলোমিটার গতিবেগে সোজাসুজি সেদিকেই এগোচ্ছিল। টাইটানিকের প্রধান মাস্তুলে থাকা ক্রোজ নেস্টে তখন ছিলেন দুজন লুকআউটস, ফ্রেডরিক ফ্লিট এবং রেজিনাল্ড লি। সেদিন রাতে আকাশে চাঁদ ওঠেনি, ফলে ঘন অন্ধকারের মধ্যেই তাঁরা সতর্কভাবে চারিদিকে নজর রাখছিলেন। কিন্তু সেই রাতটা ছিল প্রচন্ড ঠান্ডা। বাইরের তাপমাত্রা -2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 40 কিলোমিটার। প্রচন্ড ঠান্ডা আটলান্টিক সমুদ্রের ওপরে ভাসমান টাইটানিকের খোলা ক্রোজ নেস্টে দাঁড়িয়ে থাকা লুকআউটসদের চোখ সেই ঠান্ডা বাতাসের ঝাপটায় মাঝে মাঝেই ঝাপসা হয়ে যাচ্ছিল। এই অবস্থায় স্বাভাবিকভাবেই নজরদারি করা খুবই কঠিন কাজ। এদিকে প্রকৃতিও সেদিন রাতে দুর্ঘটনার জন্য একেবারে উপযুক্ত ক্ষেত্র তৈরি করে রেখেছিল। আগেই বলেছি সেদিনের আবহাওয়া ছিল প্রচন্ড ঠান্ডা,
কিন্তু আটলান্টিকের জলের তাপমাত্রা ছিল আরো ঠান্ডা। ফলে সেই প্রচন্ড ঠান্ডা জল তুলনামূলক কম ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে দৃষ্টিপথের কিছুটা দূরে জলের ওপর যেন একটা পাতলা, অস্পষ্ট, অন্ধকারময় ছায়ার মতো অবস্থা সৃষ্টি করেছিল, যার ফলে বেশি দূরে দেখার ক্ষেত্রে তাদের দৃষ্টি বাধাপ্রাপ্ত হচ্ছিল। এটা অনেকটা মরুভূমিতে যেরকম দৃষ্টি বিভ্রম হয়, সেরকমই মরীচিকার মতো একটা অবস্থা। এদিকে চাঁদ না থাকলেও সেদিন আকাশে তারাগুলি পরিষ্কার উজ্জ্বলভাবে দেখা যাচ্ছিল, আর আটলান্টিকের জল ছিল একেবারে শান্ত। সেই শান্ত জলে তারায় ভরা আকাশ যেন আয়নার মতো প্রতিফলিত হচ্ছিল, যার ফলে মনে হচ্ছিল যেন দিগন্ত রেখা অনেক কাছে চলে এসেছে। কিছুটা দূরেই যেন আকাশ আটলান্টিকের জল স্পর্শ করেছে। কিন্তু অভিজ্ঞ নাবিকদের মতে এরকম অত্যধিক শান্ত জল আর সুন্দর পরিবেশ আসলে একটি জাহাজের জন্য বিপজ্জনক। কারণ এই অস্বাভাবিক শান্ত আর ঠান্ডা জল মানে আশেপাশে বরফের উপস্থিতির যথেষ্ট সম্ভাবনা। সেই সাথে ঝঞ্ঝাবিহীন সুন্দর পরিবেশ জাহাজের নজরদার আর নাবিকদের মধ্যে একটা আপাত সেন্স অফ সিকিউরিটি প্রদান করে, যার ফলে মনে হয় যে এই সুন্দর আর শান্ত পরিবেশে, যেখানে জলের ঢেউ নেই, ঝোড়ো হাওয়া নেই বা চারিদিকে ঘন কুয়াশা নেই, এরকম পরিবেশে আর কি বিপদ থাকতে পারে। 14 এপ্রিল রাত্রে ঠিক সেরকমই পরিস্থিতি ছিল। ঘড়িতে সময় রাত 11:39। হঠাৎ করে ক্রোজ নেস্টে থাকা নজরদাররা দেখতে পান একটু দূরেই অন্ধকার আর ছায়ার ভেতর থেকে যেন একটা বিরাট বড় কালো বস্তু শটার বাইরে বেরিয়ে এসেছে। সেটা সত্যি না তাদের চোখের ভুল, তা বুঝতে বুঝতেই কয়েক মুহূর্ত কেটে যায়। আগেই বলেছি তাদের কাছে বাইনোকুলার ছিল না, এরকম সময়ে যে জিনিসটির সবচেয়ে বেশি দরকার ছিল। তাই সেই বস্তুটি যে আসলে একটি বিরাট আকারের আইসবার্গ, যতক্ষণে তারা সেটি বুঝতে পারেন ততক্ষণে অতি মূল্যবান কয়েকটি মুহূর্ত কেটে গেছে, আর টাইটানিক দ্রুত বেগে সেই আইসবার্গের দিকেই এগোচ্ছে। নিমেষের মধ্যে ফ্রেডরিক ফ্লিট পাশে লাগানো ঘন্টার দড়ি ধরে 3 বার হ্যাঁচকা টান মারলেন, আর সাথে সাথেই ক্রোজ নেস্টে থাকা টেলিফোন তুলে ব্রিজে কল করলেন। ফোন রিসিভ হওয়া মাত্রই তিনি বলে উঠলেন, আইসবার্গ রাইট অ্যাহেড, অর্থাৎ জাহাজের একদম সামনে একটি আইসবার্গ রয়েছে। এটা শোনা মাত্রই জাহাজের কমান্ডিং অফিসার উইলিয়াম মার্ডক জাহাজের অভিমুখ পরিবর্তন করার জন্য রাডারকে ডান দিকে ঘোরানোর নির্দেশ দিলেন, যাতে জাহাজ বাম দিকে ঘুরে যায়। সেই সাথে তিনি জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিলেন। কিন্তু টাইটানিক ততক্ষণ পর্যন্ত 41 কিলোমিটার গতিবেগে চলছিল, যার ফলে স্বাভাবিকভাবেই ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পরেও টাইটানিক থামবে না। তাই তার গতিবেগকে কমানোর জন্য মার্ডক নির্দেশ দিলেন ফুল অ্যাস্টার্ন। এর অর্থ বোঝার জন্য আগে টাইটানিকের কয়েকটি বেসিক ফিচার বোঝাটা প্রয়োজন। টাইটানিককে চালনা করার জন্য তার একেবারে পেছনের অংশে 3টি প্রপেলার লাগানো ছিল, যেগুলি স্টিম ইঞ্জিন দ্বারা চালিত হতো। এই 3টির মধ্যে বাম দিকে এবং ডান দিকে থাকা 2টি প্রপেলার জাহাজকে সামনের দিকে ঠেলার পাশাপাশি উল্টো দিকে ঘুরে পেছনের দিকে টানারও কাজ করতে পারত, যাকে বলা হয় রিভার্স। কিন্তু মাঝে থাকা প্রপেলারটি শুধুমাত্র জাহাজকে সামনের দিকেই ঠেলতে পারত, তাতে রিভার্স করার সিস্টেম ছিল না। মার্ডক যখন বললেন ফুল অ্যাস্টার্ন, তার মানে টাইটানিকের দুপাশের 2টি প্রপেলার উল্টো দিকে ঘুরে তাকে পেছনের দিকে টানতে শুরু করে, তবে মাঝে থাকা প্রপেলারটি বন্ধ ছিল। কিন্তু ততক্ষণে টাইটানিক সেই আইসবার্গের এতটা কাছে পৌঁছে গিয়েছিল যে এত সব কিছু করা সত্ত্বেও তার অভিমুখ খুব বেশি পরিবর্তিত হতে পারেনি, আর তার গতিবেগও খুব বেশি কমানো সম্ভব হয়নি। ফলস্বরূপ কয়েক সেকেন্ড পরেই টাইটানিকের ডান দিকের বডি জলের তলায় থাকা আইসবার্গের শক্ত বরফের সাথে ধাক্কা খায়। পরে তদন্তের সময় জানা যায় যে ক্রোজ নেস্টে থাকা লুকআউটসরা যে মুহূর্তে আইসবার্গের খবর কমান্ডিং রুমে থাকা অফিসারকে জানিয়েছিলেন, তার মাত্র 37 সেকেন্ড পরেই আইসবার্গের সাথে টাইটানিকের ধাক্কা হয়। তবে সেই ধাক্কা খুব বেশি জোরে হয়নি। অভিমুখ পরিবর্তন করে দেওয়ার কারণে টাইটানিকের সামনের অংশ অর্থাৎ বউয়ের সাথে আইসবার্গের কোনো রকম সংযোগ হয়নি। কিন্তু সামনের অংশটা জাস্ট পেরিয়ে যাওয়ার পরেই জলের তলায় থাকা পাথরের মতো শক্ত বরফের সাথে টাইটানিকের ডান দিকের বডির বেশ অনেকখানি অংশ ঘষে যায়। যদিও এই ব্যাপারটা তৎক্ষণাৎ কেউ বুঝতে পারেননি। টাইটানিকে শুধু মৃদু গুড়গুড় শব্দ আর হালকা একটি কম্পন অনুভূত হয়েছিল, যা অনেকেই বুঝতে পারেননি।
ততক্ষণে অবশ্য বেশিরভাগ যাত্রী ঘুমোতে চলে গিয়েছিলেন, ফলে তাঁরা কেউই এই ধাক্কার ব্যাপারটা তখন জানতে পারেননি। কিন্তু সেই ঘর্ষণে টাইটানিকের বডির ডান দিকের নিচের বেশ কিছুটা অংশ জুড়ে ছোট বড় ফাটলের সৃষ্টি হয়। পরে টাইটানিকের ধ্বংসস্তূপের যখন আল্ট্রাসাউন্ড সার্ভে করা হয়, তখন জানা যায় যে প্রায় 300 ফুট অংশ জুড়ে এই সব ফাটলগুলি তৈরি হয়েছিল। আর তখনই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে টাইটানিকের স্টিল প্লেটগুলিকে জোড়ার জন্য ব্যবহৃত সেই রড আয়রনের রিভেটগুলি। আপনাদেরকে আগেই বলেছিলাম যে সেই রিভেটগুলির স্থিতিস্থাপকতা স্টিলের তৈরি রিভেটের তুলনায় অনেক কম ছিল। আর প্রচন্ড ঠান্ডা জলের মধ্যে ততোধিক ঠান্ডা আইসবার্গের সাথে ঘর্ষণে যে বিপুল চাপের সৃষ্টি হয়, রড আয়রনের তৈরি রিভেটগুলির সেই চাপ সহ্য করার মতো ক্ষমতা ছিল না। ফলে রিভেটগুলির মাথা হঠাৎ করে ভেঙে ছিটকে যায় আর স্টিলের পাতের ওপর আঁচড়ানোর মতো ছোট বড় গর্তের সৃষ্টি হয়। টাইটানিকের মোট দৈর্ঘ্যের 1/5 অংশ জুড়ে এই ফাটলগুলি ছিল, যেগুলি দিয়ে বিপুল বেগে সমুদ্রের জল ভেতরে ঢুকতে আরম্ভ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই 5 নম্বর এবং 6 নম্বর বয়লার রুম জলের তোড়ে ভেসে যায়। সেই খবর যখন মার্ডকের কাছে গিয়ে পৌঁছয়, তিনি তৎক্ষণাৎ লিভার নামিয়ে ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলির দরজা বন্ধ করে দেন। ততক্ষণে ক্যাপ্টেন স্মিথ ব্রিজে এসে পৌঁছেছেন। তিনি সবকিছু শুনে টাইটানিকের ভেতরে ঢুকতে থাকা জল বের করে দেওয়ার জন্য পাম্প চালানোর নির্দেশ দিলেন। আর ধাক্কার ফলে জাহাজের কতটা ক্ষতি হয়ে থাকতে পারে সেটা বোঝার জন্য টাইটানিকের ডিজাইনার টমাস অ্যান্ড্রুজকে ডেকে পাঠালেন, যিনি সেদিন টাইটানিকে উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন স্মিথ আর অ্যান্ড্রুজ নিচে নেমে দেখলেন ততক্ষণে টাইটানিকের প্রথম 4টি কম্পার্টমেন্টে প্রচুর জল ঢুকে পড়েছে। 5 নম্বর আর 6 নম্বর বয়লার রুম জলে ভেসে গেছে। কর্মীরা প্রাণপণে মেশিনের সাহায্যে সেই জল বাইরে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তা দিয়ে যত পরিমাণ জল বের করা যাচ্ছে তার থেকে অনেক গুণ জল ফাটলগুলি দিয়ে ভেতরে ঢুকছে। টাইটানিকের বিল্চ পাম্পগুলি দিয়ে ঘন্টায় যেখানে 1700 টন জল বের করা যায়, সেখানে টাইটানিকের ভেতরে জল ঢুকছিল ঘন্টায় প্রায় 20,000 টন। তাছাড়া টাইটানিকের জলের ওপরে ভেসে থাকার সর্বোচ্চ ক্ষমতা ছিল প্রথম 4টি কম্পার্টমেন্ট জলে ভরে যাওয়া পর্যন্ত। কিন্তু আইসবার্গের সাথে ঘর্ষণে টাইটানিকের 5 থেকে 6 নম্বর কম্পার্টমেন্টের দেওয়াল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা দিয়ে প্রতি মুহূর্তে বিপুল পরিমাণ জল ভেতরে ঢুকছিল। সেই জলের ভারে জাহাজ এবার ডান দিকে সামান্য কাত হয়ে সামনের দিকে ঝুঁকতে আরম্ভ করেছে। আগেই বলেছি টাইটানিকের ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলির সিলিং ওয়াটার টাইট ছিল না, ফলে জাহাজ সামনের দিকে যতই ঝুঁকছিল ততই একটা একটা কম্পার্টমেন্ট ভর্তি হয়ে জল উপচে বাল্কহেডসগুলির মাথা বেয়ে পরের কম্পার্টমেন্টে ঢুকতে থাকে। আর শেষ পর্যন্ত পুরো জাহাজটি একটা সময়ে জলের তলায় তলিয়ে যায়। কিন্তু যদি ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলির ওপরটা ফাঁকা না থাকতো, যদি বাল্কহেডসগুলি পুরো একেবারে সিলিং পর্যন্ত উঁচু থাকতো এবং সত্যি সত্যি সেই কম্পার্টমেন্টগুলি যদি পুরোটা ওয়াটার টাইট থাকতো, তাহলে টাইটানিক নিশ্চিতভাবে সার্ভাইভ করতে পারত। কারণ কম্পার্টমেন্টগুলি পুরোপুরি ওয়াটার টাইট থাকলে সামনের দিকের যে 5টি বা 6টি কম্পার্টমেন্টের দেওয়ালে ফাটলের সৃষ্টি হয়েছিল, সেগুলিতেই শুধুমাত্র জল ঢুকতে পারত, সেখান থেকে জল বেরিয়ে অন্য কোথাও ছড়াতে পারত না। এমনিতে ডিজাইন অনুযায়ী সামনের দিকের 4টি কম্পার্টমেন্ট জলে পুরোপুরি ভর্তি হয়ে গেলেও টাইটানিক তা সহজেই হ্যান্ডেল করতে পারত। এবার আরো 1টি বা 2টি কম্পার্টমেন্ট জলে ডুবে গেলেও টাইটানিকের খুব বেশি অসুবিধে হতো না। টাইটানিক হয়তো সামনের দিকে অনেকখানি ঝুঁকে পড়তো, কিন্তু তাও জলের ওপরে ভেসে থাকতে পারত, ফলে যাত্রীদেরও প্রাণ হারাতে হতো না। অপরদিকে বেশ কিছু অভিজ্ঞ মেরিন ইঞ্জিনিয়ার এবং নেভাল এক্সপার্টদের মতে ক্রোজ নেস্টে লুকআউটসরা যে মুহূর্তে সামনে আইসবার্গ দেখতে পাওয়ার কথা জানিয়েছিলেন, সেই মুহূর্তেই টাইটানিককে যদি আর একটু অন্যভাবে চালনা করা হতো, তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা এড়ানো যেতে পারত। সে সময় যিনি অফিসার ইন কমান্ড ছিলেন, উইলিয়াম মার্ডক, তিনি প্রথমে অর্ডার দিয়েছিলেন স্টপ, তারপর তিনি রিভার্সের অর্ডার দেন। যেরকমটা আপনাদের আগেই জানিয়েছি যে রিভার্স মানে টাইটানিকের দুপাশে 2টি প্রপেলার উল্টো দিকে ঘুরে তাকে পেছনের দিকে টানবে, কিন্তু মাঝের প্রপেলারের সেই বৈশিষ্ট্য ছিল না। এর ফলে টাইটানিকের অভিমুখ সামান্য কিছুটা পরিবর্তন হয় এবং গতিবেগ খানিকটা কমলেও আইসবার্গের সাথে ধাক্কাটা এড়াতে পারে না। এক্সপার্টরা বলেন
এর পরিবর্তে মার্ডক যদি শুধুমাত্র বাম দিকের প্রপেলারকে রিভার্স করতেন আর ডান দিকের এবং মাঝের প্রপেলার যেরকম চলছিল অর্থাৎ ফুল অ্যাহেড সেরকমই যদি চলতে থাকতো, তাহলে টাইটানিক হয়তো ঝাঁকুনি খেয়ে খুব দ্রুত একটা শার্প লেফট টার্ন নিত। এতে করে হয়তো সেই আইসবার্গের সাথে টাইটানিকের এতটা দূরত্ব তৈরি হতো যে 900 ফুট লম্বা টাইটানিক আইসবার্গকে স্পর্শ না করেই বেরিয়ে যেত। আর যদি ধাক্কাও হতো, সেই ধাক্কাটা হয়তো টাইটানিকের একেবারে পেছনের দিকে হালকাভাবে অল্প খানিকটা জায়গা জুড়ে হতো। এমনিতেও ডিজাইন অনুসারে পেছনের দিকে 3টে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট জলে ভরে গেলেও টাইটানিক সার্ভাইভ করতে পারত। আবার এক্সপার্টরা এটাও বলছেন যে মার্ডক যদি টাইটানিকের দিক পরিবর্তন করার বিন্দু মাত্র চেষ্টা না করতেন, শুধু যতটা সম্ভব তার স্পিড কমানোর চেষ্টা করতেন, তাহলেও হয়তো টাইটানিক সার্ভাইভ করতে পারত। সেরকম ক্ষেত্রে টাইটানিক সোজাসুজি গিয়ে সেই আইসবার্গের সাথে ধাক্কা খেত, যাকে বলা হয় হেড অন কলিশন। এটা শুনে আপনাদের ভয়ঙ্কর বলে মনে হতে পারে, কিন্তু জাহাজের বো অর্থাৎ ফ্রন্ট পার্ট তৈরিই হয় এই ধরনের হেড অন কলিশনের কথা মাথায় রেখে। নেভাল আর্কিটেক্টদের মতে টাইটানিক যদি সোজাসুজি গিয়ে সেই আইসবার্গে ধাক্কা মারত, তাহলে নিশ্চিতভাবে তার সামনের দিকটা পুরোপুরিভাবে দুমড়ে মুচড়ে যেত। সেই ধাক্কার ইম্প্যাক্টে হতে পারে টাইটানিকের 1 থেকে 3 নম্বর কম্পার্টমেন্ট পর্যন্ত ভেঙে চুরে যেত। এতে সেখানে থাকা ক্রু এবং যাত্রীরা ভয়ানকভাবে আহত হতে পারতেন, কিছু জনের হয়তো মৃত্যুও ঘটতে পারত। কিন্তু তাও টাইটানিক ডুবতো না, জলের ওপরে ভেসে থাকতে পারত। টাইটানিকের দুর্ঘটনা ঘটার আগে এবং পরে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে হেড অন কলিশনের পরেও জাহাজ সার্ভাইভ করতে পেরেছে। কিছু ক্ষেত্রে সেই জাহাজ সম্পূর্ণ নিজের শক্তিতেই বন্দরে ফিরেও এসেছে, এরকম উদাহরণও রয়েছে। যেমন টাইটানিকের দুর্ঘটনা ঘটার 33 বছর আগে 1879 সালে এসএস অ্যারিজোনা নামক একটি জাহাজ তার টপ স্পিড 15 নট গতিবেগে চলতে চলতে সামনে থাকা একটি আইসবার্গে সোজা গিয়ে ধাক্কা মারে। এর ফলে তার বো সেকশন ভেঙে দুমড়ে যায়, কিন্তু তারপরেও জাহাজটি তার নিজের শক্তিতেই কানাডার সেন্ট জন বন্দরে পৌঁছতে সক্ষম হয়েছিল। এবার আরেকটি উদাহরণ দেখুন। টাইটানিকের দুর্ঘটনার 7 বছর পরে 1919 সালে এসএস গ্র্যাম্পিয়ান নামক একটি জাহাজ মন্ট্রিয়াল থেকে লিভারপুল যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে সামনে যে একটি আইসবার্গ রয়েছে তা বুঝতে পারেনি। যখন তারা সেটিকে ডিটেক্ট করতে পারল, ততক্ষণে জাহাজ সেই আইসবার্গের এতটা কাছে চলে গিয়েছিল যে তার দিক পরিবর্তন করার আর কোনো উপায় ছিল না। তখন তার ক্যাপ্টেন হেড অন কলিশনের সিদ্ধান্ত নেন আর জাহাজ সোজাসুজি গিয়ে আইসবার্গে ধাক্কা মারে। এতে তার বো সেকশনের 40 ফুট অংশ ভেঙে দুমড়ে গিয়েছিল। 2 জন ক্রুয়ের মৃত্যু ঘটেছিল আর বাকি 2 জন গুরুতরভাবে আহতও হয়েছিলেন। কিন্তু তারপরেও জাহাজ সার্ভাইভ করেছিল এবং নিজের শক্তিতেই সেন্ট জন বন্দরে পৌঁছতে পেরেছিল। এভাবেই যদি টাইটানিকের ক্ষেত্রেও মার্ডক অভিমুখ পরিবর্তন করার চেষ্টা না করে যতটা সম্ভব গতিবেগ কমিয়ে সোজাসুজি হেড অন কলিশনের সিদ্ধান্ত নিতেন, বিশেষজ্ঞদের মতে তাহলে হয়তো টাইটানিকও সার্ভাইভ করতে পারত। তবে এগুলো সবই অনুমান। সেরকমটা ঘটলে বাস্তবে টাইটানিক সত্যিই সার্ভাইভ করতে পারত কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এদিকে অ্যাক্সিডেন্টের পর টাইটানিকের ডিজাইনার টমাস অ্যান্ড্রুজ নিচে গিয়ে যখন দেখলেন যে প্রথম 3টি কম্পার্টমেন্ট অলরেডি জলে ভরে গিয়েছে আর 5 নম্বর এবং 6 নম্বর বয়লার রুমে ততক্ষণে জল ভরে 14 ফুট উচ্চতায় পৌঁছে গেছে, তখন তিনি বুঝতে পারলেন যে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে। টাইটানিককে আর বাঁচানো সম্ভব নয়। অ্যান্ড্রুজ হিসেব কষে ক্যাপ্টেন স্মিথকে জানালেন যে টাইটানিক জলের ওপরে ভেসে থাকতে পারবে আর মাত্র 2 ঘন্টা। ততক্ষণে অ্যাক্সিডেন্টের পর 45 মিনিট সময় পেরিয়ে গেছে। যদিও তার আগেই 12:05 নাগাদ ক্যাপ্টেন স্মিথ ভাবনা চিন্তা করে লাইফ বোটগুলিকে রেডি করে রাখার অর্ডার দিয়ে দিয়েছিলেন। অ্যান্ড্রুজের কথা শুনে তিনি তৎক্ষণাৎ অফিসারদেরকে নির্দেশ দিলেন যাতে যাত্রীদেরকে লাইফ জ্যাকেট পরানোর ব্যবস্থা করা হয়। বেশিরভাগ যাত্রী ততক্ষণ পর্যন্ত কিছুই জানতেন না। ক্যাপ্টেন অর্ডার দিয়েছিলেন যে এই ভয়াবহ পরিস্থিতির কথা যাত্রীদেরকে যতটা সম্ভব হালকাভাবে জানাতে হবে, যাতে তারা আতঙ্কিত না হয়ে পড়েন। আর তার জন্যই রাত 12:30 নাগাদ ক্রুরা যখন যাত্রীদেরকে লাইফ বোটে উঠতে বলছিলেন, তখন তাদের মধ্যে অনেকেই তাতে উঠতে রাজি হচ্ছিলেন না।
কারণ টাইটানিকের সেই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তারা ভাবছিলেন যে এই জাহাজ তো আনসিঙ্কেবল, এটা কোনো মতেই ডুবতে পারে না। তাহলে এই প্রচন্ড ঠান্ডায় জাহাজের ভেতরের আরামদায়ক উষ্ণতা ছেড়ে তারা লাইফ বোটে কেন উঠতে যাবেন? তাছাড়া লাইফ বোট নিচে নামানোর সময় তাতে দুর্ঘটনা ঘটার রিস্ক সব সময়ই থাকে। তাই যাত্রীদের এও মনে হচ্ছিল যে টাইটানিকের উঁচু ডেক থেকে সবাই লাইফ বোটে বসে শুধুমাত্র দড়ির সাহায্যে ঝুলতে ঝুলতে 70 থেকে 80 ফুট নিচে সমুদ্রের জলে নামার মতো এতটা ঝুঁকি শুধু শুধু নেওয়াটা কি দরকার? এটা তেমন গুরুতর পরিস্থিতি নিশ্চয়ই নয়। এইখানে আপনাদের বলে রাখি যে টাইটানিকে সব যাত্রীর জন্য পর্যাপ্ত লাইফ বোট ছিল না। টাইটানিকে মোট লাইফ বোট ছিল 20টি, যার মধ্যে 16টি ছিল কাঠের তৈরি প্রপার লাইফ বোট, আর বাকি 4টি ছিল কোলাপসিবল লাইফ বোট। এই 20টি লাইফ বোটে সর্বোচ্চ 1178 জন যাত্রীর জায়গা হতো, কিন্তু টাইটানিকে ছিলেন সব মিলিয়ে 2208 জন যাত্রী। অর্থাৎ লাইফ বোটগুলিতে মোট যাত্রী সংখ্যার অর্ধেক জনকেই কেবলমাত্র অ্যাকোমোডেট করা যেত। কিন্তু টাইটানিকের যখন ডিজাইন প্রস্তুত করা হয়েছিল সে সময় তাতে 48টি লাইফ বোট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি তাতে 68টি লাইফ বোট রাখার জন্য পর্যাপ্ত জায়গারও ব্যবস্থা করা ছিল। কিন্তু টাইটানিক রেডি হয়ে যাওয়ার পর তার ওনার কোম্পানি হোয়াইট স্টার লাইন বোটের সংখ্যা কমিয়ে 20টি করে দেয়, কারণ তাদের মনে হয় এত সংখ্যক লাইফ বোট থাকলে তাতে টাইটানিকের ডেকের সৌন্দর্য আর খোলামেলা ভাব অনেকটাই কমে যাবে। এমনিতেও তখনকার দিনে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে লাইফ বোটগুলি কেবলমাত্র এক জাহাজ থেকে অপর জাহাজে যাত্রীদেরকে পৌঁছে দেওয়ার জন্যই ব্যবহার করার চল ছিল। উপরন্তু সে সময় জাহাজে কতজন যাত্রী রয়েছে তার উপর নির্ভর করে লাইফ বোটের সংখ্যা নির্ধারিত হতো না, বরং জাহাজের রেজিস্টার্ড গ্রস টনেজ বা জিআরটি কত তার উপর নির্ভর করেই তার লাইফ বোটের সংখ্যা নির্ধারণ করা হতো। তখনকার নিয়ম অনুযায়ী জিআরটি 10,000 টনের বেশি হলে জাহাজে অন্ততপক্ষে 16টি লাইফ বোট রাখতে হবে। টাইটানিকের গ্রস টনেজ ছিল 46,000 জিআরটি, 10,000-এর অনেক বেশি। কিন্তু তাও টাইটানিকে সেই 16টি প্রপার লাইফ বোট ছিল আর 4টি ছিল কোলাপসিবল লাইফ বোট। তবে এর জন্য ব্রিটিশ বোর্ড অফ ট্রেডের কাছ থেকে ছাড়পত্র পেতে তাদের অসুবিধে হয়নি। এবার টাইটানিকে সেদিন কেন প্রয়োজনের তুলনায় কম লাইফ বোট ছিল তা তো বোঝা গেল, কিন্তু সেই 20টি লাইফ বোটের সাহায্যেও অন্ততপক্ষে 1170 জন যাত্রীর প্রাণ বাঁচানো যেতে পারত। কিন্তু কার্যক্ষেত্রে মাত্র 705 জন যাত্রীর জীবন রক্ষা হয়েছিল। কেন এরকমটা হয়েছিল আসুন তা এবার জেনে নেওয়া যাক। ক্যাপ্টেন স্মিথ জানতেন যে এত কম লাইফ বোটে সবার জীবন বাঁচানো যাবে না, তাই তিনি আগে মহিলা এবং শিশুদেরকে লাইফ বোটে বসানোর নির্দেশ দিলেন। তবে শুরুর দিকে যখন যাত্রীরা বুঝতেই পারেননি যে টাইটানিক সত্যি সত্যি ডুবতে চলেছে তখন অনেকেই লাইফ বোটে উঠতে রাজি ছিলেন না। জাহাজের কর্মীরা অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদের কিছু জনকে রাজি করিয়েছিলেন, তাই প্রথম দিকের লাইফ বোটগুলিতে জায়গার তুলনায় অনেক কম সংখ্যক যাত্রী বসেছিলেন। রাত 12:45 নাগাদ, অর্থাৎ দুর্ঘটনা ঘটার 1 ঘন্টা 5 মিনিট অতিক্রান্ত হওয়ার পর টাইটানিক থেকে প্রথম লাইফ বোটটি নেমেছিল। সেই লাইফ বোটে অন্ততপক্ষে 65 জনের বসার বন্দোবস্ত ছিল, কিন্তু কার্যক্ষেত্রে তাতে গিয়েছিলেন কেবলমাত্র 28 জন যাত্রী। পরের লাইফ বোটগুলির কোনোটিতে ছিলেন 32 জন যাত্রী, আবার কোনোটিতে ছিলেন 39 জন যাত্রী। অর্থাৎ বেশ কয়েকটি লাইফ বোট সিট ক্যাপাসিটির অর্ধেক বা তারও কম যাত্রী নিয়ে নেমে গিয়েছিল। এর পেছনে অবশ্য আরেকটি কারণও ছিল। ক্যাপ্টেন স্মিথ বলেছিলেন যে আগে মহিলা এবং শিশুদেরকে জায়গা দিতে হবে, চিলড্রেন অ্যান্ড লেডিজ ফার্স্ট, কিন্তু কোনো কোনো অফিসার বোঝেন যে চিলড্রেন অ্যান্ড লেডিজ অনলি। যেরকম ফার্স্ট অফিসার উইলিয়াম মার্ডক জাহাজের ডান দিক অর্থাৎ স্টারবোর্ড সাইডে লাইফ বোট নামানোর তত্ত্বাবধান করছিলেন। তিনি ক্যাপ্টেন স্মিথের আদেশ অনুযায়ী লাইফ বোটে মহিলা ও শিশুদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জায়গা ফাঁকা থাকলে পুরুষ যাত্রীদেরও ওঠার পারমিশন দিচ্ছিলেন। কিন্তু জাহাজের বাম দিকে অর্থাৎ পোর্ট সাইডে তত্ত্বাবধানকারী সেকেন্ড অফিসার লাইটওলার স্ট্রিক্টলি শুধুমাত্র মহিলা ও শিশুদেরকেই লাইফ বোটে ওঠাচ্ছিলেন। তারপর যদি সিট ফাঁকাও থেকে যায় আর আশেপাশে কোনো মহিলা বা শিশু না থাকে তাহলে সেই বোটগুলি ফাঁকা থাকা অবস্থাতেই নিচে নামিয়ে দেওয়া হচ্ছিল, অথচ পুরুষদেরকে তাতে উঠতে দেওয়া হচ্ছিল না। আর এর জন্য অনেক মহিলা বিপদ আসন্ন জেনেও লাইফ বোটে উঠতে রাজি হননি।
কারণ তাদের অনেকেই পুরো পরিবার সহ টাইটানিকে যাত্রা করছিলেন। আর সে সময়কালে ব্রিটেনের নিয়ম অনুযায়ী 12 বছর বয়সী কিশোরদেরও অ্যাডাল্ট হিসেবে গণ্য করা হতো। ফলে কোনো মা তার স্বামী এবং কিশোর সন্তানদেরকে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে শুধুমাত্র ছোট ছোট সন্তানগুলিকে নিয়ে নিজে প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোটে উঠতে সাধারণভাবে রাজি হননি। তাছাড়া পরিবারের পুরুষ সদস্যরা যারা মূলত রোজগার করতেন এবং সংসার চালাতেন, এই দুর্ঘটনায় যদি তাদের সবারই মৃত্যু হয়, তাহলে তৎকালীন সমাজে সেই অসহায় নারীরা তাদের বাকি সন্তানদেরকে নিয়ে নিঃস্ব অবস্থায় কিভাবে জীবন কাটাবেন। এই ভাবনা থেকেও অনেক মহিলাই লাইফ বোটে উঠতে রাজি ছিলেন না, বরং উল্টে তারা পুরো পরিবার সহই নিশ্চিত মৃত্যুকে বেছে নিয়েছিলেন। আর এই সব কারণের জন্য লাইফ বোটগুলিতে বহু জায়গা ফাঁকা থেকে যায়। সঠিকভাবে যাত্রীদেরকে বসানোর ব্যবস্থা করলে সেই 20টি লাইফ বোটের সাহায্যেই হয়তো আরো বেশ কিছু সংখ্যক যাত্রীর প্রাণ বাঁচানো যেতে পারত। অবশ্য টাইটানিকে সেদিন যদি পর্যাপ্ত সংখ্যায় লাইফ বোট থাকতো, তাহলেও সব যাত্রীর প্রাণ হয়তো বাঁচানো সম্ভব হতো না। কারণ ঘটনা পরম্পরা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দেখেছেন যে ওই 20টি লাইফ বোটের মধ্যে 18 নম্বর লাইফ বোটটিকে যখন নামানো হয়, ততক্ষণে টাইটানিক সামনের দিকে এতটা ঝুঁকে পড়েছিল যে বাকি দুটি লাইফ বোট আর লঞ্চ করা সম্ভবই হয়নি। আর এর মাত্র 12 মিনিট পরে টাইটানিক দুভাগে ভেঙে যায় এবং পরবর্তী 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আটলান্টিকের গভীর জলে সেটি পুরোপুরি বিলীন হয়ে যায়। শেষ দুটি লাইফ বোট যেগুলি লঞ্চ করা সম্ভব হয়নি, টাইটানিক ডুবে যাওয়ার সময় সেগুলি আলগা হয়ে উল্টোভাবে ভাসছিল। কয়েকজন অবশ্য সাঁতরে গিয়ে তাতে উঠে নিজের জীবন রক্ষা করেছিলেন। তাই বিশেষজ্ঞরা বলছেন যে পর্যাপ্ত সংখ্যায় লাইফ বোট থাকলেও সেগুলি লঞ্চ করার মতো পর্যাপ্ত সময় তাদের হাতে ছিল না। এর কারণ হচ্ছে টাইটানিকের ক্রুদের ইনএফিসিয়েন্সি। এরকম গুরুতর পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হয় তার যথেষ্ট ট্রেনিং তাদের ছিল না। এমনকি দুর্ঘটনার দিন সকালে ক্রুদের ইমার্জেন্সি ড্রিল করানোর শিডিউল ছিল, কিন্তু ক্যাপ্টেন স্মিথ কোনো অজ্ঞাত কারণে সেই ড্রিল ক্যান্সেল করে দিয়েছিলেন। সেই ড্রিল যদি সময় মতো করানো হতো, তাহলে তারা জরুরি সময়ে আরো ভালোভাবে আরো দ্রুত কাজ করতে পারত। তাছাড়া টাইটানিকে প্রায় 900 জন ক্রু থাকলেও তাদের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন নাবিক যারা জানে কিভাবে লাইফ বোট নিচে নামাতে হয়, যারা জানে সমুদ্রে যদি ঢেউ ওঠে তাহলে কিভাবে লাইফ বোটগুলিকে চালনা করতে হয়, এরকম নাবিকের সংখ্যা অনেক কম ছিল। ক্রু মেম্বাররা ঠিক করেছিল যে প্রতি বোটে কয়েকজন করে অভিজ্ঞ নাবিক থাকবে, যাতে উদ্ধারকারী জাহাজ আসা পর্যন্ত সেই বোটগুলিকে সঠিকভাবে চালনা করা যায়। এতে করে প্রতিটি বোট নামার সাথে সাথে নাবিকদের সংখ্যা কমতে থাকে, ফলে পরবর্তী বোটগুলি নিচে নামানোর জন্য তুলনামূলক বেশি সময় লাগতে থাকে। তাই হাতে আরো দুটো লাইফ বোট থাকা সত্ত্বেও সেগুলি লঞ্চ করা সম্ভব হয়নি, যেখানে আরো বেশ কিছু মানুষের জীবন বাঁচতে পারত। এবার সেই সম্ভাবনার কথা বলি যেটা ঘটলে হয়তো টাইটানিকের সব যাত্রীরই জীবন রক্ষা হতে পারত। এজন্য ক্যাপ্টেন স্মিথ যথাসম্ভব চেষ্টাও করেছিলেন। রাত 12:15 নাগাদ তিনি ওয়্যারলেস রুমে গিয়ে রেডিও অপারেটরদেরকে ডিস্ট্রেস সিগন্যাল দেওয়ার নির্দেশ দেন, যাতে আশেপাশে থাকা কোনো জাহাজ তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। সেই মতো রেডিও অপারেটররা টেলিগ্রাফ কি টিপে ক্রমাগত ডিস্ট্রেস সিগন্যাল পাঠিয়ে যাচ্ছিলেন। SOS SOS CQD CQD MGY, এটাই ছিল মর্স কোড ডিস্ট্রেস সিগন্যাল যা টাইটানিক বারবার পাঠিয়ে যাচ্ছিল। এর অর্থ হচ্ছে জাহাজ প্রচন্ড বিপদে পড়েছে, অতি দ্রুত সাহায্য চাই। এবার এই ডিস্ট্রেস সিগন্যাল পেয়ে যে জাহাজটি সবচেয়ে আগে টাইটানিকের কাছে পৌঁছতে পারত, সেই জাহাজটি হচ্ছে SS ক্যালিফোর্নিয়ান, যার কথা একটু আগেই আপনাদের বলেছিলাম। এই জাহাজটি টাইটানিকের এতটা কাছে ছিল যে দুটি জাহাজই পরস্পরকে দেখতে পাচ্ছিল। ইনফ্যাক্ট টাইটানিক থেকে যখন লাইফ বোটগুলি একটার পর একটা নিচে নামছিল, তখনই টাইটানিকের ব্রিজে থাকা কয়েকজন দেখতে পেয়েছিলেন যে দূরে একটা জাহাজ রয়েছে। স্বাভাবিকভাবে তারা ধরেই নিয়েছিলেন যে সেই জাহাজটি তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, কিন্তু আসলে সেই জাহাজটি অর্থাৎ ক্যালিফোর্নিয়ান আদৌ সাহায্যের জন্য এগিয়ে আসছিল না, বরং এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। অ্যানালিসিস করে দেখা গেছে এই দুটি জাহাজের মাঝে দূরত্ব ছিল মাত্র 10 থেকে 12 মাইল, অর্থাৎ প্রায় 16 থেকে 19 কিলোমিটার। কিন্তু তাও ক্যালিফোর্নিয়ান টাইটানিকের সেই ভয়াবহ পরিস্থিতির কথা জানতে পারেনি। কারণটা একটু আগেই আপনাদের বলেছি।
ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর সিরিল ইভান্স তার ওয়্যারলেস রেডিও বন্ধ করে ঘুমোতে চলে গিয়েছিলেন। তবে রেডিওর মাধ্যমে টাইটানিকের পাঠানো ডিস্ট্রেস সিগন্যাল না পেলেও ক্যালিফোর্নিয়ান কিন্তু টাইটানিকের সেই মারাত্মক বিপদের ব্যাপারটা বুঝতে পারত যদি তার ক্যাপ্টেন এবং ক্রুরা আরো একটু গুরুত্ব সহকারে ব্যাপারগুলি নিয়ে ভাবতেন। কিন্তু তাদের সেটা বোঝার ক্ষেত্রে অনেকখানি বাধার সৃষ্টি করেছিল সে রাতের প্রাকৃতিক পরিবেশও। আগেই বলেছি, সমুদ্রের প্রচন্ড ঠান্ডা জল তুলনামূলক কম ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে জ্যোৎস্নাবিহীন রাত্রে চারপাশে যেন প্রায় মরীচিকার মতো অবস্থা সৃষ্টি করেছিল, যার ফলে এসএস ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড দূরে টাইটানিককে দেখতে পাওয়া সত্ত্বেও তাকে চিনতে পারেননি। তার কাছে থাকা চার্ট দেখে তিনি পরিষ্কার বুঝতে পারছিলেন যে আশেপাশে জাহাজ বলতে তখন কেবলমাত্র টাইটানিকেরই থাকার কথা। কিন্তু সে রাতের সেই বিশেষ প্রাকৃতিক অবস্থাতে 10 থেকে 12 মাইল দূরে থাকা টাইটানিককে দেখে মনে হচ্ছিল যেন সেটি মাত্র 5-6 মাইল দূরে দাঁড়িয়ে রয়েছে। আর সেই সাথে তার বিরাট শরীরটাকেও অনেক ছোট মনে হচ্ছিল যেন সেটি ক্যালিফোর্নিয়ানের থেকেও অনেক ছোট একটি জাহাজ। তখনকার সময়ে ছোটখাটো জাহাজগুলিতে ওয়্যারলেস রেডিওর ব্যবস্থা থাকতো না, ফলে ক্যাপ্টেন লর্ড ধরেই নিলেন যে তিনি যে ছোট জাহাজটিকে দেখছেন সেটি টাইটানিক নয়, আর তার কাছে রেডিও সেটও থাকবে না। তাই তিনি নিজের রেডিও অপারেটরকে ঘুম থেকে তুলে রেডিও সেট অন করার কথা বললেন না। তবে সেই জাহাজটিকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে একবার তার মনে হয়েছিল যে হতে পারে সেটি কোনো বিপদে পড়েছে, কিন্তু তারপর তিনি ভাবলেন যে হয়তো সেটি সামনে বরফ দেখে তাদের মতোই থেমে গেছে। এর ঘন্টাখানেক পরে টাইটানিক থেকে ডিস্ট্রেস সিগন্যাল দেওয়ার জন্য যখন ফ্লেয়ার অর্থাৎ আতশবাজি জ্বালানো হলো, তখন সেগুলি ক্যালিফোর্নিয়ানের সেকেন্ড অফিসার হারবার্ট স্টোনের নজরে পড়েছিল। তবে টাইটানিকের ছাড়া সেই ফ্লেয়ারগুলির রং ছিল সাদা, কিন্তু নিয়ম অনুযায়ী ডিস্ট্রেস সিগন্যাল দেওয়ার জন্য লাল রঙের ফ্লেয়ার জ্বালানোর কথা। আর তারপর সেদিন আকাশে উজ্জ্বল ঝকমকে তারা থাকার কারণে সেই সাদা ফ্লেয়ারগুলি কিছুটা উপরে উঠে যাওয়ার পর সেগুলিকে তারাদের থেকে আর আলাদা করে দেখা যাচ্ছিল না। ফলে মনে হচ্ছিল টাইটানিক থেকে যেন সাধারণ লো হাইটের আতশবাজি জ্বালানো হচ্ছিল, কারণ ডিস্ট্রেস সিগন্যাল দেওয়ার জন্য যেসব ফ্লেয়ারগুলি জ্বালানো হয় সেগুলি অনেক উঁচু পর্যন্ত ওঠে। তাই সাধারণ সাদা রঙের ফ্লেয়ার দেখে সেকেন্ড অফিসার স্টোন এর অর্থ বুঝতে পারেননি। তিনি ক্যাপ্টেন লর্ডকে গিয়ে একথা জানান। সব শুনে ক্যাপ্টেন বলেন, এগুলো ডিস্ট্রেস সিগন্যাল হতেই পারে না, হয়তো সেলিব্রেশনের জন্য এরকম আতশবাজিগুলি জ্বালানো হচ্ছে, অথবা এটা টাইটানিকের কোম্পানি সিগন্যাল হতে পারে। কিন্তু আসল কারণ জানার জন্য তিনি বিষয়টিকে আরেকটু খতিয়ে দেখার প্রয়োজন মনে করলেন না। পরে একটা সময়ে তিনি ক্রুদেরকে সিগন্যাল ল্যাম্প জ্বালিয়ে টাইটানিকের উদ্দেশ্যে মর্স কোড সিগন্যাল দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেদিক থেকে এর কোনো উত্তর তারা পাননি, কারণ সে সময় টাইটানিকের ক্রুরা লাইফ বোট নামানোর কাজে ব্যস্ত ছিলেন। তাই তারা ক্যালিফোর্নিয়ানের দেওয়া সিগন্যাল ল্যাম্পের আলো দেখতে পাননি। কিন্তু ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড যদি আরেকটু গুরুত্ব সহকারে সবকিছুকে বিবেচনা করতেন বা অন্তত পক্ষের রেডিও সেটটিকে চালু করার ব্যবস্থা করতেন, তাহলে নিশ্চিতভাবে তিনি টাইটানিকের সেই ভয়ানক বিপজ্জনক পরিস্থিতির কথা অনেক আগেই জানতে পারতেন। ফলে তিনি সময় মতো জাহাজ নিয়ে টাইটানিকের কাছে পৌঁছে যেতে পারতেন। তাতে হয়তো টাইটানিকের যাত্রীদেরকে এভাবে প্রাণ হারাতে হতো না। অবশ্য কিছু বিশেষজ্ঞ বলছেন যে টাইটানিকের পরিস্থিতির কথা ক্যালিফোর্নিয়ান যদি আগেও জানতে পারত, তাহলেও তারা অতি দ্রুত টাইটানিকের কাছে পৌঁছতে পারত না, কারণ তাদের জাহাজের সামনে বড় বড় বরফের স্তর ভর্তি ছিল, যে জন্য তারা রাত্রে সেখানেই থেমে গিয়েছিল। এবার সেই বরফের স্তর থেকে জাহাজ বাঁচিয়ে সাবধানে আসতে গেলে তাদেরকে অনেক ধীরে ধীরে জাহাজ চালাতে হবে, যার ফলে অনেক বেশি সময় লাগবে। তারপর আবার সে সময়কার জাহাজগুলি ছিল স্টিম ইঞ্জিন চালিত জাহাজ। একবার ইঞ্জিন বন্ধ করে দিলে পুনরায় তাকে চালু করতে অনেকটা সময়ের দরকার। তাই কিছু বিশেষজ্ঞ বলছেন যে সাহায্যের জন্য ক্যালিফোর্নিয়ান এলেও হতে পারত যে তারা সব যাত্রীকে বাঁচাতে পারত না, তবে নিশ্চিতভাবে বেশ কিছু সংখ্যক যাত্রীকে তারা বাঁচাতে সক্ষম হতো, যার ফলে মৃতের সংখ্যা খানিকটা হলেও কমত। এদিকে ক্যালিফোর্নিয়ান কিছু জানতে না পারলেও ততক্ষণে টাইটানিকের ডিস্ট্রেস সিগন্যাল পেয়ে গেছে অপর আরেকটি জাহাজ, যেটি সাহায্য করার জন্য নিজের গতিপথ পরিবর্তন করে যত দ্রুত সম্ভব টাইটানিকের দিকেই এগিয়ে আসছে। সেই জাহাজটির নাম আরএমএস কার্পেথিয়া।
কার্পেথিয়ার রেডিও অপারেটর হ্যারল্ড কট্টামের ডিউটি শিফট শেষ হয়ে গিয়েছিল রাত 12টার সময়, কিন্তু তাও তিনি ঘুমোতে যাওয়ার আগে ওয়্যারলেস সিগন্যালগুলিকে ট্রান্সমিটারে শুনছিলেন। এরকম সময়ে সৌভাগ্যবশত হঠাৎ করে তিনি ঠিক রাত 12:15 নাগাদই টাইটানিকের পাঠানো ডিস্ট্রেস সিগন্যাল শুনতে পেলেন। তৎক্ষণাৎ তিনি দৌড়ে গিয়ে ব্রিজে থাকা অন ডিউটি অফিসারকে খবরটা জানালেন, কিন্তু সেই অফিসার খবরটা শুনেও বিষয়টির সিরিয়াসনেস অনুধাবন করতে পারেননি। তাই তাকে ইতস্তত করতে দেখে হ্যারল্ড কার্পেথিয়ার ক্যাপ্টেন আর্থার হেনরি রস্ট্রনের কেবিনে গিয়ে তাকে এই খবরটা জানালেন। সব শুনে ক্যাপ্টেন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে তিনি টাইটানিককে সাহায্য করতে যাবেন। আরএমএস কার্পেথিয়া নিউ ইয়র্ক থেকে যাচ্ছিল ক্রোয়েশিয়া, কিন্তু ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের অভিমুখ ঘুরিয়ে টাইটানিকের পাঠানো লোকেশনের দিকে জাহাজ চালনা করা হলো। আর তাঁরা যে আসছেন এই খবরটা রেডিওতে টাইটানিককে জানিয়েও দেওয়া হলো। কিন্তু কার্পেথিয়া সে সময় টাইটানিকের থেকে 67 মাইল অর্থাৎ 107 কিলোমিটার দূরে ছিল। সেখান থেকে এসে পৌঁছতে নিঃসন্দেহে তার বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে। কার্পেথিয়ার টপ স্পিড ছিল 14 নটস অর্থাৎ ঘন্টায় 26 কিলোমিটার। নিজেদের গতিবেগ আরো বাড়ানোর জন্য ক্যাপ্টেন আর্থার রস্ট্রন জাহাজের হিটিং সিস্টেম এবং হট ওয়াটার সার্ভিস বন্ধ করে দিয়েছিলেন। ফলে গতিবেগ বাড়িয়ে কার্পেথিয়া ঘন্টায় 17 নট বেগে টাইটানিকের দিকে অগ্রসর হচ্ছিল। ক্যাপ্টেন স্মিথ হিসেব করে দেখলেন কার্পেথিয়া স্পিড বাড়িয়ে দ্রুত পৌঁছানোর যতই চেষ্টা করুক না কেন, জায়গায় জায়গায় জমে থাকা বরফের স্তর ভেঙে আর ভাসমান আইসবার্গ এড়িয়ে টাইটানিকের কাছে এসে পৌঁছতে তার অন্ততপক্ষে 3.5 ঘন্টা সময় লেগে যাবে। কিন্তু প্রতি সেকেন্ডে যে হারে বিপুল পরিমাণ জল টাইটানিকের ভেতরে ঢুকছে, তাতে ততক্ষণ কি টাইটানিক জলের উপরে ভেসে থাকতে পারবে? টাইটানিক থেকে 18তম লাইফ বোটটি যখন লঞ্চ করা হয় তখন ঘড়িতে বাজে রাত 2:05। ততক্ষণে টাইটানিক ডান দিকে কাত হয়ে সামনের দিকে এতটা ঝুঁকে পড়েছে যে আর কোনো লাইফ বোটই লঞ্চ করা সম্ভব হয়নি। এর ঠিক 10 মিনিট পরে 2:15 নাগাদ জলের ভারে টাইটানিকের সামনের অংশ অর্থাৎ বো সেকশন পুরো জলের তলায় চলে যায়, যার ফলে তার পেছনের অংশ অর্থাৎ স্টার্ন সেকশন জল থেকে ওপরে উঠে যায়। তার প্রপেলারগুলি দেখা যেতে থাকে। মাত্র 1.5 থেকে 2 মিনিট এরকম শার্প ডিপ অবস্থায় ছিল টাইটানিক, কিন্তু স্টার্ন সেকশনে থাকা বিপুল ওজন বিশিষ্ট দুটো ইঞ্জিনের ভারে টাইটানিকের শরীর ভেঙে 2 টুকরো হয়ে যায়। বো সেকশন তৎক্ষণাৎ জলের তলায় তলিয়ে যায়, আর স্টার্ন সেকশন 2 মিনিট খানেক ভেসে থাকার পর সেটিও উলম্বভাবে জলের ভেতরে ঢুকে যেতে থাকে। শেষ পর্যন্ত 2:19 নাগাদ অর্থাৎ আইসবার্গের সাথে ধাক্কা হওয়ার মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আনসিঙ্কেবল টাইটানিক সম্পূর্ণরূপে আটলান্টিকের জলে তলিয়ে যায়। বিশেষজ্ঞরা পর্যালোচনা করে দেখেছেন সময়ের সাথে সাথে টাইটানিকের সিঙ্কিং রেট অর্থাৎ ডুবে যাওয়ার হার ক্রমশ বেড়েছে। অ্যাক্সিডেন্টের পর প্রথমার্ধে টাইটানিকের ভেতরে যত পরিমাণ জল ঢুকছিল, দ্বিতীয়ার্ধে জল ঢোকার পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছিল। ঘটনা পরম্পরা বিশ্লেষণ করে এরকমটা কেন হয়েছিল তার একটা সম্ভাব্য কারণ তারা খুঁজে বের করেছেন। রাত 11:40 যখন আইসবার্গের সাথে টাইটানিকের ধাক্কা লাগে, তার মিনিট 2 মধ্যেই টাইটানিকের দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। এবার যাত্রীরা যারা তখনও জেগে ছিলেন, ইঞ্জিনের শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে কি ঘটেছে তা বোঝার জন্য তারা তাদের কেবিনে থাকা পোর্ট হোল খুলে বাইরেটা দেখার চেষ্টা করেন। পোর্ট হোল হচ্ছে জাহাজের দুপাশে থাকা গোলাকার ছোট ছোট জানালা, যেগুলিতে কাঁচ লাগানো থাকে। এবার টাইটানিক স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর সময় যত পেরোতে থাকে, বাকি যাত্রীরাও পোর্ট হোল খুলে বাইরের দিকে উঁকি ঝুঁকি মারতে শুরু করেন, কিন্তু সেগুলি আর কখনোই লাগানো হয়নি। ক্যাপ্টেন স্মিথ ইমার্জেন্সি ডিক্লেয়ার করার পর যাত্রীরা যখন তড়িঘড়ি কেবিন ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেই তাড়াহুড়োর মধ্যে পোর্ট হোলগুলি খোলাই থেকে যায়। সেগুলির দিকে কারোরই নজর পড়েনি। তারপর যখন টাইটানিক ধীরে ধীরে জলের তলায় ডুবতে আরম্ভ করে আর জলস্তর পোর্ট হোলগুলি পর্যন্ত পৌঁছে যায়, তখন সেই খোলা পোর্ট হোলগুলি দিয়ে জল ভেতরে ঢুকতে আরম্ভ করে, যার ফলে টাইটানিক আরো দ্রুত জলের তলায় ডুবে যেতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন সেই পোর্ট হোলগুলি যদি বন্ধ থাকতো তাহলে হয়তো টাইটানিক আরো কিছুক্ষণ জলের ওপরে ভেসে থাকতে পারত। টাইটানিক যখন ডুবে যায় তখন তাতে প্রায় 1,500 জন যাত্রী ছিলেন, যাদের লাইফ বোটে জায়গা হয়নি।
তাদের মধ্যে অনেকেই টাইটানিককে ডুবতে দেখে নিজেরাই জলে ঝাঁপ দিয়েছিলেন, আবার অনেকেই জলের তোড়ে ভেসে যান। কিন্তু আটলান্টিকের প্রচন্ড ঠান্ডা জলে পড়ে বেশিক্ষণ তারা বেঁচে থাকতে পারতেন না। হাতে গোনা কয়েকজন সাঁতরে গিয়ে ভাসতে থাকা বোটগুলিতে উঠতে পেরেছিলেন, কিন্তু বাকিরা সেই প্রচন্ড ঠান্ডা জলে পড়ার কয়েক মিনিটের মধ্যেই তাদের হাত পা অবশ হয়ে গিয়েছিল, আর 20 থেকে 25 মিনিটের মধ্যে হাইপোথার্মিয়া হয়ে তাদের সবার মৃত্যু ঘটেছিল। আরএমএস কার্পেথিয়া সেখানে এসে পৌঁছয় ভোর 4টের সময়। তারপর তারা লাইফ বোটে ভেসে থাকা যাত্রীদেরকে উদ্ধারের কাজ আরম্ভ করে। কয়েক ঘন্টা ধরে একটানা কাজ করার পর তারা যখন বেঁচে থাকা প্রায় সব যাত্রীকেই জাহাজে তুলে নিয়েছে, ঠিক সেই সময় সকাল 8:30 নাগাদ সেখানে এসে পৌঁছয় এসএস ক্যালিফোর্নিয়ান। তারা টাইটানিকের বিপদের খবর পায় ভোর 5:30টার দিকে, যখন তাদের রেডিও অপারেটর রেডিও সেটটিকে অন করলেন। তখন টাইটানিকের পাঠানো একটার পর একটা ডিস্ট্রেস সিগন্যাল তাদের কাছে এলো। খবর শুনে ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড যখন তড়িঘড়ি জাহাজ নিয়ে টাইটানিকের পাঠানো শেষ লোকেশনে গিয়ে পৌঁছন, ততক্ষণে সব শেষ। টাইটানিক জলের তলায় তলিয়ে গেছে বেশ কয়েক ঘন্টা আগে। তিনি শুধু দেখতে পেলেন জলের ওপরে ভেসে রয়েছে বেশ কিছু ভাঙাচোরা জিনিসপত্র আর ঠান্ডায় জমে কাঠ হয়ে যাওয়া যাত্রীদের সারি সারি মৃতদেহ। জীবিত যাত্রীদেরকে ততক্ষণে কার্পেথিয়া উদ্ধার করে ফেলেছে। জলের ওপরে ভেসে থাকা কিছু মৃতদেহকে উদ্ধার করে ক্যালিফোর্নিয়ান ফিরে যায়, আর ক্যাপ্টেন লর্ড তার সেই অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্তের অনুতাপ নিয়ে বাকি জীবনটা কাটান। এই ছিল আজকের পর্ব। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।